প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রিয়েল এস্টেট ব্রোকার এবং ট্যাক্স প্রিপেয়ারার মাকসুদুর রহমান। মাকসুদ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ 27 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সফলতার সাথে এখানে ব্যবসা করে যাচ্ছেন। তিনি এখানকার ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসনাইজ বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা এবং লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো আমরা তার কাছ থেকে শুনব এখানকার প্রবাসীদের নিয়ে বিভিন্ন যিনি যে কাজ করছেন সেই বিষয়ে, বিশেষ করে রিয়েল এস্টেট এবং ট্যাক্সের বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে মাকসুদ, আমরা শুরু করব। আপনি দীর্ঘ 27 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আপনার সেই সময়কার বিষয়টা একটু জানতে ইচ্ছে করে যে আপনি কখন কিভাবে যুক্তরাষ্ট্রে আসলেন, সেই বিষয়টা দিয়ে যদি শুরু করেন। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আমি আসলে যুক্তরাষ্ট্রে আসছি 1988 সালে। আসার পর এখানে যে আমরা অড জব যেগুলো করতাম, আমি অড জব করছি বেশি দিন না, আবার 2 ইয়ার্স তখন আমার গ্রিন কার্ডও হয় নাই। সেই অবস্থায় আমি এখানে কিন্তু লেখাপড়া শুরু করছি। কাজের ফাঁকে ফাঁকে আমি লোন নিয়ে লেখাপড়া করছি। এখানে আমরা যখন আসছি, এখানে উইন্ডোজ তখন আবিষ্কার হয়নি। কম্পিউটার শিখে তখন ডস থেকে আমরা শিখছি। বাংলাদেশে শিখে আসছিলেন না? এখানে আসি, তখন তো বাংলাদেশে কম্পিউটার। এখানে আসে একটা কলেজে 2 বছর আমি লেখাপড়া করছি কম্পিউটারের উপরে, অফিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলোর উপরে। যেটা হয় আর কি, আমরা তো আসলে দেখলাম যে এখানে জব খুঁজতে অনেক সময় লাগে, বা আমরা অড জব করি, দেখা যায় যে সম্ভব হয় না। চিন্তা করলাম নিজে ক্রিয়েটিভ কিছু করি। চিন্তা করলাম যে আমি নিজেই তো একজন অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশে কি করছিলেন? বাংলাদেশে আমি বাংলাদেশ বিমানের একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম। ওখানে 10 বছর চাকরি করছি। আমি চাইছি যে আমার নিজে। এখানে কিভাবে আসলেন অ্যাকচুয়ালি? এখানে আসলে আমি ভিজিটে আসছি আর কি। ভিজিটে আসার পর এখানে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করি, আমি সিটিজেন হয়েছি এখানে। তারপর আমার ফুল ফ্যামিলি আনছি, সবাই মিলে আছি আর কি। অড জব বলতে অ্যাকচুয়ালি কি কাজটা দিয়ে শুরু করছিলেন? রিয়েলি বলতে হলে আমি প্রথমে একটা গ্রোসারিতে কাজ করছি। কি বাঙালি গ্রোসারি ছিল তখন? বাঙালি গ্রোসারিতে। তারপর কিছুদিন আমি আবার ডেলিভারি জবও করছি। নট মানে লাইক 4-5-6 মান্থস এরকম আর কি। কিন্তু তখন ইচ্ছা হয়েছিল না যে আপনি বাংলাদেশে এত বড় কর্মকর্তা ছিলেন বিমানের, এখানে এসে অড জব করা, কষ্টের কাজ করা, তখন কি আবার দেশে ফিরে যাওয়ার জন্য এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা? না, আমার চিন্তা ভাবনা ছিল না। আমি মনে করি আমি যেহেতু আমি লেখাপড়া জানি, আই ক্যান ডু সামথিং হিয়ার। আমি চ্যালেঞ্জ দিছি। চ্যালেঞ্জিং ছিল যে আই ক্যান ডু সামথিং। আমি কাজ থেকে অবহেলা করিনি। এবং আমি সিকিউরিটি কোম্পানিতেও কাজ করছি। আর যেখানে ছিলাম, ইভেন যখন আমি ডেলিভারি কাজ করি, তখন একজন লোককে আমি এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করছি। আমি কথা জানতাম, মালিকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছি, যে একজন লোকের চাকরি দিচ্ছি, এই ডেলিভারি জবও দিচ্ছি, গ্রোসারিতে দিচ্ছি, তারপরে ফাস্ট ফুডে ছিলাম, ওখানে আমি দেওয়ার চেষ্টা করছি, দিচ্ছি। যেখানে গেছি চাচ্ছি যে 2-1 লোকের একটু উপকার করতে পারি। আমার আসলে যে কেউ কিছু কাজ করি চলতে পারে, আমার স্যাটিসফ্যাকশন ওখানেই। আমি চিন্তা করি যে অনেক দেখা যায় যে ভয়ে মানুষের কথাই বলে না, ইংলিশ বলতে পারবো কি না, পারি না, বললে শুদ্ধ হবে কি না। আমি তো ইনশাল্লাহ লেখাপড়া করছি, আমি এক্সপ্লেইন করতে পারি, আমি বলছি, আমি একটা কাজেই লাগাইছি। আমি পড়াশোনা করলেন, কাজের ফাঁকে লেখাপড়া করছি। আমি সিকিউরিটি কোম্পানি যখন কাজ করতাম, রাত্রে আমি জব নিয়েছি, রাত্রে ওখানের মধ্যে কাজও করছি, ফাঁকা লেখাপড়া করছি। লেখাপড়া করার পর আমি চিন্তা করলাম যে আমি তো ট্যাক্সের কাজে জানি। আমি আস্তে আস্তে প্রথম বছর আমি ঘরে বসে কাজ করছি, ট্যাক্স ফাইল শুরু করলাম। কত সালে সেটা? 91 আমি শুরু করছি, ঘরে বসে আর কি, বন্ধু বান্ধব সবাই পরিচিত যারা ছিল। 92-তে আমি মোটামুটি একটা ছোট রুম নিয়েছি, একটা ডেস্ক নিয়েছি আর কি। কোথায় সেটা? এটা অস্ট্রেলিয়াতে, কিচেন স্ট্রিটে। ডেস্ক নিয়ে আমি এক টাইম আমি মনে করেন আমি জব করতাম, পার্ট টাইম একটা অফিসে বসতাম।
1 বছর 1.5 বছর পরে আমি চিন্তা করলাম যে আমি যখন ভালো রেসপন্স পাইতেছি, মানুষ আমার কাছে আসে, আমি ট্যাক্সে, রিয়েল এস্টেট না, ইমিগ্রেশন, এগুলো মানুষ অনেক হেল্প করছি। আমি চিন্তা করলাম আমি তো মোটামুটি নিজে চলার পথা তো আরম্ভ করতে পারতেছি, ওয়াই শুড নট গো ফরওয়ার্ড। এরপর তো আমি ফুল অফিস নিলাম, আমার অফিসে অনেক লোক কাজও করছে, অনেকে ট্যাক্স ফাইল শিখাই দিছি, স্টিল আমি শিখাই। আমার উদ্দেশ্য হলো যে আমি যেটুকু জানি অন্যকে সেটা শিখাই দিই, শেখাতে। আমি এডুকেশনটা এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দিলে হলো কি, মানুষে আমার চললে একটা ফ্যামিলি চলতে পারতেছে। এবার এই জ্যাকসন এটা আছে, আমার তো কয়েকজন আছে আমার, আমি আপনার তাদের থেকে শিখে আমাদের তারা শিখে এখন অফিস করছে, এবং তারা অ্যাগ্রি করে যে আমার রহমানের কাছ থেকে এটা আমরা শিখছি, আমার এটা আনন্দ হয় এটাতে। সেমনি রিয়েল এস্টেট ফিল্ডে আমি ব্রোকার, আমি চাচ্ছি যে আমি লোকজনকে হায়ার করে ওদেরকে আমি কাজ শিখাবো। রিয়েল এস্টেটটা কবে থেকে শুরু করলেন? 2005 আমি রিয়েল এস্টেট শুরু করছি 2003-তে। আমি 2 বছর মানে এজেন্ট হিসাবে কাজ করছি। কাজ করার পর আমি চিন্তা করলাম আমি এজেন্ট হিসাবে কাজ করবো। আমি যে 2 বছর সেল করছি, এটা কোয়ালিফিকেশন লাগে এজেন্ট ব্রোকার হইতে হলে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স হইতে হইব, আর মিনিমাম একটা পয়েন্ট হইতে হবে। এত পয়েন্ট এতগুলো সেল না করলে আপনি ব্রোকার হইতে পারবেন না। ব্রোকার হওয়া যাবে না, মানে এজেন্ট হিসেবে 2 বছর অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা লাগে, প্লাস এটা সার্টেন অ্যামাউন্ট অফ সেল থাকতে হবে। ওটা আমার ছিল, আমি করে ফেলেছি। এরপর আমি করছি, করার পরে আমি ব্রোকার লাইসেন্স নিয়ে নিয়েছি। আর মাঝখান থেকে কিন্তু আমি 1994-এ আমি লাইফ ইন্স্যুরেন্স জয়েন করছিলাম পোটেনশিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিতে। 94 থেকে 2000 পর্যন্ত আমি ইন্স্যুরেন্সে কাজ করছি। আর ইন্স্যুরেন্সে কাজ করি আমি ওখানে ভালো করছি। ইন্স্যুরেন্সে কাজ করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয় এখানে? ওখানে আপনার লেখাপড়া করে আপনাকে লাইসেন্স নিতে হবে। আমার লাইসেন্স ছিল লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে লাইসেন্সের জন্য। হ্যাঁ, তারপরে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বিক্রি করার জন্য সিরিজ 663। এটা কি বাংলাদেশ থেকে যারা আসেন ব্যাচেলর ডিগ্রি বা লেখাপড়া? কোনো ডিগ্রির দরকার নেই এখানে, জাস্ট আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারলে আপনি কাজ করতে পারবেন এজেন্ট হিসেবে? এজেন্ট হিসেবে। আমি তো লাইসেন্স করতে আশা করি কোনো ব্যাক পাইতে হয়নি, আমি করতে পারছি। ওইখানে কেমন সুযোগ সুবিধা কেমন? ওখানে কাজ করতে বলে সুযোগ আছে। কারণ আমি যখন পোটেনশিয়ালে কাজ করি তখন আমি ওখানে প্রত্যেক বছর আমি সেলসের অ্যাওয়ার্ড পাইছি। এবং ইনকাম কেমন থাকতো সেখানে? ইনকাম আমি কোনো বছর দেখা যায় আমি 40, 30, 60, 120 পর্যন্ত ইনকাম করছি আমি ইয়ারলি। ইয়ারলি। 120 ইনকাম করে আমি তো এক বছর আমি, এটা বলে MDRT, $1 মিলিয়ন রাউন্ড ট্রিপল, ওয়ার্ল্ড ওয়াইড যে ইয়ে হয় আর কি, কনফারেন্স হয়, ওটা আমি কোয়ালিফাই করছি। সেখানে কমিশন ভিত্তিক কাজ। কমিশন ভিত্তিক কাজটা। সেখানে আচ্ছা মাকসুদ, আপনি পড়াশোনাকালীন যে লোনের কথা বললেন, লোন নিয়ে লেখাপড়া করছেন, তো সেটা পরিশোধ কখন করলেন আমি যে এবং লোনের পরিমাণটা কেমন ছিল? লোন $2,500 লোন নিয়েছি তখন আমি। এটার পরে লেখাপড়া শেষ করার পর আমি চাকরি করে পরিশোধ করে দিয়েছি, কিস্তিতে পরিশোধ করলেন। পরিশোধ দিয়েছি। আর এই সময় আপনার কাগজপত্রটা কখন হলো? আমি Citizen যখন কখন? লোন নিই লেখাপড়া তখন কিন্তু আমার মানে গ্রিন কার্ড হয়নি, টেম্পোরারি রেসিডেন্স ছিল আর কি। ওইটা নিয়ে লোন নেওয়া গেছে তো? এটা লোন নিতে পারছি নিয়েছি। তারপরে কাগজপত্র কখন হলো আপনার? কাগজপত্র আমি 93-তে আমার মানে 91-এ আমি কাগজপত্র হয়ে গেছি, মানে গ্রিন কার্ড হয়ে গেছে, গ্রিন কার্ড হয়ে গেছে। তারপরে 5 বছর পরে সিটিজেন হয়ে গেল। হয়ে গেছে। আমি citizen আর ছিলাম ফ্যামিলি 92 কখন আনলেন? ফ্যামিলি আনছি আমি 1995-এ। 95 এ। আচ্ছা, জি। আসলে আমরা একটা বিষয়, আপনি দুইটা বিষয়ের উপরে এখন মেইনলি কাজ করেন, রিয়েল এস্টেট এবং ট্যাক্স নিয়ে কাজ করেন। আমরা যদি ট্যাক্স নিয়ে প্রথম আমরা ইনকাম ট্যাক্সের কথা বলবো, আমরা আগে রিয়েল এস্টেট নিয়ে যদি কথা শুরু করি, যে কেউ যদি বাড়ি কিনতে হয় তার কি কি প্রস্তুতি প্রথমে প্রয়োজন হয়? বাড়ি কিনতে হলে তাকে প্রথম তার একটা ভালো ক্রেডিট থাকতে হবে। মানে প্রিপারেশনটা কিভাবে নেবে, হ্যাঁ। ক্রেডিটটা কিভাবে সে অর্জন করবে? ক্রেডিট হলে আপনাকে অ্যাটলিস্ট লোন পেতে আসছে 2টা ক্রেডিট টাইম লাগে, 2 ইয়ার্সের ক্রেডিট লাগে। ক্রেডিট লাইন 2টা হলে একটা ভিসা মাস্টার, এরকম 2টা কার্ড থাকলে হলো। কার্ডের তার কতটুকু পর্যন্ত তার ইয়ে থাকবে, যে ক্রেডিট লাইনে যে অ্যামাউন্ট দেয়? কোনো অ্যামাউন্টের প্রয়োজন নাই সেখানে। সে অ্যামাউন্ট কম হইলেও সে যেন ক্লিন রেকর্ড থাকে, রেকর্ডটা ইম্পর্টেন্ট। সে কোনো লেট পেমেন্ট যেন না করে, টাইমলি সে বাজার করলে টাইমলি দিয়ে দিলে এটাই গুড ক্রেডিট। এটা যত হাজারই হোক, যত শই হোক। যত তাড়াতাড়ি ক্রেডিট পরিশোধ করে দেওয়া যায় ততই ক্রেডিট ভালো হয়।
অনেক মনে হয় বেশি করে বাজার করবো আস্তে আস্তে পে করবো, এটার ক্রেডিটটা খারাপ হয়ে যায়। আপনি বাজার করেন আবার দিয়ে দেন, তাহলে ক্রেডিট লাইনও বাড়বে, ক্রেডিটের আবার রেটিংও বাড়বে। ক্রেডিট লাইনটার কোনো বিষয় থাকে কিনা যে ক্রেডিট লাইন এত হওয়া লাগবে, এইখানে এরকম কোনো না, বিষয়? আপনি এখানে ফাইকে স্কোর লাগে আর কি। লোন নিতে হলে আপনি যদি যেটা যেটা এপিএইচএ লোন, এপিএইচএ ফেডারেল গ্যারান্টিড লোন, যেটা এখানে মিনিমাম 600 না হলে ফেডারেল লোন দেয় না ক্রেডিট লাইনটা ক্রেডিট লাইনটা। আর এটা প্রায় ম্যাক্সিমাম 850 পর্যন্ত হয় আর কি। আবার যেগুলা লোন আপনার ইনভেস্টমেন্ট, যারা বেশি ডাউন পেমেন্ট দিলে তাদের অ্যাটলিস্ট 750-700 লোন স্কোর হলে তারা বেশি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারে, বেশি লোন পাবে, বেশি লোন পাবে। বুঝছেন? সেই বিষয়টা। তাইলে এই যোগ্যতার কথা বললেন যে প্রসিড এবং বাড়ি কেনার জন্য এই দুইটা যোগ্যতা মেইনলি আপনি বললেন। হ্যাঁ, ক্রেডিট লাইন থাকতে হবে, ইনকাম থাকতে হবে। আর ইনকামের যে বিষয়টা, ইনকামটা কিরকম? ইনকাম আপনার যত বেশি ইনকাম থাকবে ততই বেশি লোন পাইবেন। অন দ্য বুক ইনকাম, W2 ইনকাম থাকতে হবে অ্যাটলিস্ট। লোন এপিএইচএ লোন পাইতে হলে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ভেরিফাইবল ইনকাম লাগবে। 1 বছরের ইনকাম দিয়ে এপিএইচএ লোন হয় না। W2 যাদের নাই তারা কি বাড়ি কিনতে পারবে? তারা বাড়ি কিনতে পারবে, তারা বাড়ি কিনতে পারবে, তারা ইনকাম যদি বেশি ইনকাম থাকে অবশ্যই তারা পারবে। আর ট্যাক্স ফাইল কত বছরের লাগবে সেটা 2 বলবেন? ইয়ার্স, মিনিমাম মিনিমাম 2 ইয়ার্স। তখন সে শুরু করতে। আর লোন সাধারণত কত প্রকারের রয়েছে? লোন বেসিক লোন হলো 2 রকম, একটা হলো কনভেনশনাল লোন, একটা হলো এপিএইচএ লোন। এগুলা কি আসলে যে বিস্তারিত এপিএইচএ লোনটা হলো এটা এপিএইচএ লোনটা, এটা ফেডারেল গভর্নমেন্ট এটা গ্যারান্টি দেয়। এটা হলো অনলি ফর লো ইনকাম পিপলের জন্য এপিএইচএ লোনটা। এটা যেন যাদের ইনকাম কম, ডাউন পেমেন্ট কম আছে, ওদেরকে গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে। 3.5 হলো মিনিমাম ডাউন পেমেন্ট, ম্যাক্সিমাম 10% ডাউন পেমেন্ট দিতে পারে। 10% বেশি ডাউন পেমেন্ট দিলে দ্যাট মিনস তার অ্যাবিলিটি ভালো আছে, তারা এপিএইচএ লোন দিবে না। এপিএইচএ লোনের জন্য তো আপনি ওরা একটা ইএমআই নিবে। ইএমআই হলো প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্স। গভর্নমেন্ট দেখছে আপনার টাকাটা দিচ্ছে, গভর্নমেন্টের একটা রিস্ক থাকে যেখানে যে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কি পারবেন না, ওটার এগেইনস্টে ইন্স্যুরেন্স লাগবে। ইন্স্যুরেন্স লাগবে, তো ইন্স্যুরেন্সের জন্য আবার প্রিমিয়াম দিতে হবে আদার বাড়তি। প্রিমিয়াম দিতে হয়, ইন্টারেস্ট রেট প্লাস পিএমআই। কিন্তু দুইটা দুইটার মিলিয়ে- মধ্যে পার্থক্যটা কিরকম? যে যদি মূল যখন বাড়িটা তার হবে সে সময় যে মূল্যটা কিরকম ডিফারেন্স হবে? যে আপনি দুই প্রকারের লোনের কথা বললেন, ইন্টারেস্টটা কোথায়, কোন জায়গাটা বেশি? এপিএইচএ লোন যেটা দুইটা, এপিএইচএ লোন ইন্টারেস্টও পে করতে হবে, পিএমআই পে করতে হবে, ওখানে পেমেন্ট বেশি, মোট মূল্যটা বেশি হয়ে যাবে। মোট পেমেন্টটা তার লার্জার পেমেন্ট আসবে। কনভেনশনাল সাথে বেশি ডাউন পেমেন্ট দিলে তার লোন এমনিই কমে যায়, লোন কমলে তার পেমেন্টও কম আসবে, এটা ফ্লেক্সিবল হবে আর কি। এপিএইচএ লোন হলে যেহেতু আপনি একটা বাড়ি কিনতে পারতেছেন লো ডাউন পেমেন্ট দিয়ে, এপিএইচএ লোন নিয়ে আপনি 2 বছর পর 1 বছর পর আপনি এটাকে আবার রিফাইন্যান্স করে আপনাকে ওই কনভেনশনাল লোনে যেতে পারেন। সেটা আর এককালীন কেনার ক্ষেত্রে দামের তারতম্য কেমন হয়? একবারে কি বাড়ি পেমেন্ট করে দেওয়া হয়। এটাতে তেমন তারতম্য হয় না, কারণ যে যে সেলার সে তো আপনি ক্যাশ দিলেও যে টাকা পাবে, সে লোন দিলেও তো ব্যাংক থেকে ওই টাকাটাই সে পাচ্ছে। সমানই। সামটাইমস তারা মনে করেন যে ক্যাশ দিলে তাড়াতাড়ি বাড়িটা বিক্রি হবে, তখন হয়তো তারা $5-10,000 কমাই দেয়, ঠিক আছে যেহেতু সে ফুল ক্যাশ দিবে, আমি তাহলে আমার টাকাটা তাড়াতাড়ি চলে আসবে। আর ব্যাংকের লোন দিলে দেখা যায় অনেক সময় লোন ডিনে হয়ে যায়, ডিনে হলে দেখা যায় মালিক বাড়িটা বিক্রি করতে পারলো না, তখন সে একটু ভয় করে যে এই লোন না দিয়ে ওই লোনে ক্যাশে চলে যাই। যখন একটা লোন ডিনে হয়ে যায় তখন তো কন্ট্রাক্টটা না ভয়েড হয়ে যায়, তখন সে নতুন করে মার্কেটে দিতে হয়, নতুন করে বায়ার খুঁজতে হয়। হ্যাঁ, খুঁজে দেখা তার সময় অপচয় হয়ে যায়। যে সেলার সে মনে করেন আমি একটা বাড়ি বিক্রি করি 2 মাসের মধ্যে আমি চলে যাবো এখান থেকে, এখন সে দেখলো যে আমার অল ক্যাশ বায়াতে আমি সেফ, এপিএইচএ লোনের লোকরা আমি নিই, তাহলে দেখা যায় লোনটা তো ডিনে হয়ে গেলে আমি তার 4 মাস পিছিয়েই যাবো। এই জন্য মানুষ চাইছে ওইটা, কিন্তু এগুলো কেউ এককালীনটা এই জন্য একটা ব্যাপারে কিন্তু এটা মানে কেউ ডিসক্রিমিনেট করার কোনো সুযোগ নেই। যদি বলে আমি তোমার এপিএইচএ লোন আমি দিব না, এটা কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না। আচ্ছা, যাদের লো ইনকাম বাড়ি কেনার সামর্থ্য নাই, তাদের আত্মীয় স্বজনরা তাকে যদি হেল্প করে বা বন্ধু বান্ধব যদি হেল্প করে, এই ক্ষেত্রে কি বিষয় রয়েছে? হেল্প হলো 2 রকম আছে, একটা হলো সে মানে ডাউন পেমেন্টের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারে, অথবা সে নিজেই সাইন করতে পারে যে মর্টগেজের রেসপন্সিবিলিটি আমি নিলাম।
তার বন্ধু অথবা তার আত্মীয় স্বজন। হ্যাঁ, রেসপন্স নিলে তারও ইনকাম থাকতে হবে। যখনই ব্যাংক একজনকে লোন দিবে তখন ব্যাংক টাইটেলে তার নাম ঢুকাতে হবে। ওই যে সহযোগিতা করবে, হ্যাঁ, যে আর যদি তাকে এককালীন সহযোগিতা করে, এককালীন এককালীন টাকাটা সহজে যদি, করলে তো এটা তো ব্যাংক জানে না। আপনি ডাউন পেমেন্ট টাকা দিলেন, তাহলে ব্যাংকে সেখানে যাওয়ার প্রয়োজন হবে না। ব্যাংকে দরকার নেই। সেই ক্ষেত্রে সুবিধাটা কি, যে তার ইন্টারেস্ট রেটের বিষয়টা যেহেতু এটা ব্যাংকে রেট যাওয়া কিছু লাগবে না, না এখন সে সেখানে। যদি ব্যাংকে যায়, ব্যাংক তার ইনকাম দিয়ে কোয়ালিফাই করবে। সে যদি একজনকে মনে করেন তার ডাউন পেমেন্ট লাগবে $50,000, তার ফ্যামিলি মেম্বার 50,000 দিল, তাহলে কিন্তু তার বাড়ির যদি 5 লাখ টাকা বাড়ির দাম হয়, তাহলে তো আরও তো তার অ্যামাউন্ট রয়ে গেছে, তাহলে ব্যাংক থেকে লোন নিতে হবে। ওই টাকা যদি তাকে ইনকাম দিয়ে কোয়ালিফাই করতে হবে। সেই বিষয়টা এখন বর্তমানে মার্কেট কেমন? বর্তমানে নিউ ইয়র্কের মার্কেটটা মোটামুটি হাই মার্কেট, গত বছর চেয়ে অনেক দাম বাড়ছে। দিন দিন সেটা কি হ্যাঁ, অনেক বাড়ছে? বাড়তেছে। এখন মার্কেটে বিক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি। এই জন্য দেখা যায় যে বায়াররা যে বাড়ি আসলেই কে কার আগে কিনবে, এরকম একটা শুরু। কম্পিটিশন আছে এখন। তাহলে মার্কেট অনেক উদ্যোগামী। উদ্যোগের মার্কেট। প্রাইসটা তাইলে কি আহ, যদি আপনি গত কয়েক বছরের বিশ্লেষণ করেন, এখন কি পর্যায়ে আছে? গত ইভেন আমি কয়েক বছর ধরে, গত কয়েক বছর তো অনেক কমই ছিল, গত বছর তো এখন অনেক 20-25% দাম বাড়ে গেছে এই বছর আর কি, 2015। ওইটা কি মানুষের ইনকাম বাড়ছে, অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে বলে মনে হয় আপনার? অর্থনৈতিক অবস্থা ভালো নাহলে মানুষের কোথেকে কিনে, বায়ার আছে মানুষের, মার্কেটে বায়ার আছে, আর বায়ার আছে কিন্তু দেখা যায় সেলার কম। কম এই জন্য অনেকে যে বাড়িগুলো যেগুলো ফোরক্লোজ ছিল, অনেকে যে ওবামা যে প্রোগ্রাম দিচ্ছে মডিফাই করে বলাইছে, ইন্টারেস্ট কমায় নিছে, রং কমায় নিছে, তাতে এখন অত বেশি মার্কেট আর ফোরক্লোজ হাউস নাই, এর মার্কেটে বাড়ি কম। মানুষের ইকোনমিক অবস্থা একটু ভালোর দিকে আছে, ভালোর দিকে আছে, অনেকে ভালো ভালো, আমাদের কমিউনিটির লোকও অনেকে দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজ পাস করে তারা ভালো ভালো জব বাড়ি কেনার চেষ্টা করতেছে, তাদের ইনকাম আছে এবং তারা কোয়ালিফাই। মানে এখন আমাদের যে ছেলেপেলেগুলো আছে এরা কিছুটা হলে আমাদের কথা শুনতেছে। বলেন। ব্রোকারদের কারণে অনেক সময় ক্রেতারা বা বিক্রেতারাও কিছু সমস্যার সম্মুখীন হয় বলে শোনা যায়, এই বিষয়টা যদি আপনি বলেন। এটা ঠিক কথা, কারণ অনেক ব্রোকার আছে যে কোনো ব্রোকারের কোনো লতেই বলে না যে তুমি তাকে মিসগাইড করো, মিথ্যা কথা বলো, কোনো আইনেই বলে না, এবং কাউকে ডিসক্রিমিনেট করে এটা আমাদের লাইসেন্স লতে না। স্টিল মানুষে হয়, কারণ মানুষ তো সবাই সমান না। আমি হয়তো মনে করি আমি 100% অনেস্ট থাকবো, কেউ মনে করে আমি একসঙ্গে সিটিং করলাম, সে তো করে তার দায়িত্ব, আর আমি তো নিষেধ করতে পারবো না তুমি এটা করো কেন, কারণ সে করলে বারবার করলে সে একবার ধরা পড়বে। এভাবে হয়, মানুষকে দেখা যায় বাড়ির মধ্যে অনেক ভায়োলেন্স আছে, তারপরে এগুলো সে ঠিকমতো এক্সপ্লেন করে না, আর মানুষকে দেখা যায় যে বিভিন্নভাবে বলে যে এই বাড়ির দাম হয়তো 5 লাখ আছে, সে বলে না আমার তো এটার বাড়ি আরো 5,50,000 অফার আছে, আপনি কতগুলো নেবেন। এক্স্যাক্টলি মানে যে ট্রুথ এক্সপ্লেন করে না, বুঝছেন। এগুলো খুবই প্রফেশনের জন্য ট্রুথফুলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেশন তো একদিনে হওয়া উচিত না, যারাই করে এগুলো তারা কিন্তু বেশি দিন লিঙ্গার করতে পারে। ক্রেতা বিক্রেতাদের কি কি বাড়ি কেনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? বিক্রেতার অত বেশি দরকার নাই, ক্রেতার বেশি দরকার। সে যেন একজন অভিজ্ঞ লোকের কাছে যায়, এক্সপিরিয়েন্স লোক, এবং যাদের তাকে চিনে। অচিন লোকের কাছে যায় অংশ দেখা মানুষ মিসগাইড হয়ে যায়, এবং দেখা যায় টাকা জমা দিলেও দেখা যায় টাকা খুঁজে পায় না, দেখা যায় যে বলে যে তুমি আমার কাছেই ডাউন পেমেন্ট টাকা আমার কাছেই দিয়ে দাও, এজেন্টরা দেখা যায় টাকা নিয়ে গেছে, তারা পাইতেছে না। এই জন্য তাদের নলেজ দরকার ক্রেতাদের, আমি কীভাবে লয়ার চুজ করবো, কার কাছে আমি ডাউন পেমেন্ট টাকা রাখবো, কন্ট্রাক্টটা কীভাবে সাইন হয়, কন্ট্রাক্ট সাইনের প্রসেসিং কী, এটা বাড়িতে অফার দেওয়ার প্রসেস কী, কখন কীভাবে অফার অ্যাকসেপ্ট হয়, এগুলো খুবই দরকার তাদের নলেজ নেওয়ার জন্য। এই জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করি একটু সেমিনার করার জন্য, কিন্তু আমাদের মধ্যে অত অত অ্যাওয়ারনেস হয় না যে একটা সেমিনারে যে এগুলো কিছু জানিয়ে আসি। মানুষ মনে করে এটা কী হবে, ফ্রি সেমিনার দিচ্ছে, আসতেও চায় না। স্টিল আমি যখনই কেউ আমাকে বলে যে জানতে, আমি যাকে নিয়ে আসি অফিসে, আমি কিছুক্ষণ সময় নষ্ট করে তাকে এডুকেট করি, ইউ হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড ফর টু বাই দ্য হাউস। হ্যাঁ, ওদের ইনকামও নাই, আমি বাড়ি কিনে দেন। আমরা তো প্রথম আমরা কিন্তু আমাদের নিয়ে হলে আমরা
ইনিশিয়াল আন্ডাররাইটিং আমরা করি অ্যাজ এ ব্রোকার, ওয়েদার হি ইজ কোয়ালিফাইড আর নট। সে কোয়ালিফাইড না হলে আমি তো তার বাড়ি দেখাবো না, আমার সময় দাম আছে। সেও বুঝতে হবে যে আমি কোয়ালিফাইড হইতে হবে। বলে যে আমি বাড়ি কিনবো, আমি তার দেখানো শুরু করলাম, তারও সময় নষ্ট, আমারও নষ্ট। আগে দেখে আগে আমরা কোয়ালিফাই করি। আর কাগজপত্র যাদের নাই আনডকুমেন্টেড তারা কি বাড়ি কিনতে পারে? না, কাগজপত্র যাদের নাই তারা বাড়ি কিনতে পারে না। ইদানিং একটা প্রোগ্রাম নাকি শুনছি, যারা এখানে $500,000 ইনভেস্ট করে বাড়ি বা অন্য কোনো ভিসাতে ওরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে এখানে। সেটা কি বাড়ি কেনার মধ্যে পড়ে? বাড়ি কেনার মধ্যেও পড়ে এটা। সেটা মাকসুদ, আপনি বললেন যে ট্যাক্সের সাথে রিয়েল এস্টেটের একটা সামঞ্জস্য রয়েছে, আপনি নিজেও ট্যাক্স ফাইল করেন। আমরা ট্যাক্স ফাইলটা সম্পর্কে যদি একটু জানি যে আসলে কখন থেকে এই বছরের ট্যাক্স ফাইল শুরু হবে? ট্যাক্স ফাইল চিরাচরিত জানুয়ারি 15 সবসময় আরম্ভ হয়। অনেক সময় দেখা যায় গভর্নমেন্টের IRS রেডি না হলে ওরা একটু লেটে স্টার্ট করে, তখন তারা বলে ডিক্লেয়ার দেয় এই বছর 20 থেকে আরম্ভ হবে, 30 থেকে আরম্ভ হবে। কিন্তু ন্যাচারালি জানুয়ারি 15 ইজ বিগিনিং ডে। কি প্রস্তুতির প্রয়োজন যারা ট্যাক্স ফাইল করবে এই বছরের নতুন এই বিষয়ে যদি বলেন? ট্যাক্স ফাইল এটা আরেকটা ইম্পর্টেন্ট থিং। ট্যাক্স ফাইল যখন মানুষ করে, মানুষ মিসগাইডেড হয়ে যায়। দেখা যায় যে চাইল্ড ক্রেডিট, বিভিন্ন ক্রেডিট, বিভিন্ন ডিডাকশান, এগুলো দেখা যাচ্ছে মানুষের যারা ট্যাক্স প্রিপারার তারা আন্দাজে দিয়ে দেয় এগুলো। সাপোজ মনে করেন আপনার একটা ইনকাম, আপনার $50,000 ইনকাম করছেন, আপনার ডিডাকশানে তেমন কিছু নাই। ট্যাক্স প্রিপারের কাছে বলে যে ঠিক আছে আমি তো ট্যাক্স কমাইতে চাই, কীভাবে আপনি করবেন এটা আপনি জানেন। ট্যাক্স প্রিপারের দেখা যায় যে একটা বিভিন্ন রকম মানে ফলস ডিডাকশন দেখাই দিয়ে তার টাকা বেশি পাওয়া যায়। ফলস ডিডাকশনের জন্য এগুলো কিন্তু IRS র্যান্ডমলি চেক করে, অডিটে যায়। অডিটে গেলে এগুলো কিন্তু তারা সিটি লাগে দেয়, তুমি প্রুফ অফ এক্সপেন্স দেখো। এখানে আমাদেরও দায়িত্ব আছে ট্যাক্স প্রিপারার। একটা লোক আসি বললো যে আমার এত ইনকাম আছে, এত খরচ আছে, ইনকামের প্রুফ আমাদের দেখার রাইট আছে, রাইট না আমাদের কর্তব্য সব দুইটাই। আর এক্সপেন্সের প্রুফও আমাদের দেখার দরকার আছে, কোন কোন এক্সপেন্স আছে, কোনটা নট অ্যালাউড, কোনটা অ্যালাউড, আমরা ডিসাইড করব। ট্যাক্স যারা পে করে তারা তো জানে না তাদের কোন এক্সপেন্স অ্যালাউড না, কোন এক্সপেন্স অ্যালাউড। দেখা যাচ্ছে এটা অ্যালাউড না, সেটা আমরা ঢুকিয়ে দিই। IRS তার প্রত্যেকটা রিটার্ন চেক করেন, যেটা ইলিগাল ডিরেকশন ওইটাও তো অ্যাকসেপ্ট করে ফেলায়, লিগালটা তো আছে, পরে যায় প্রবলেম হয়। হ্যাঁ, তো এগুলা যারা ট্যাক্স ফাইল করে তাদের উচিত মানুষকে মিসগাইড না করা, যেটাই করা নিজে বুঝি মানুষকে ওইভাবে মানুষকে অ্যাডভাইস করা যে এটা আপনার দেওয়া উচিত না। আমি তো বলি যে আমি এই ডিরেকশন আমি দিব না, আপনার খুশিরা আমরা ট্যাক্স ফাইল করেন আর করাইন না, আমি আমার কোনো দায়িত্ব নিই না, নিয়মের মধ্যে যা নিয়মের মধ্যে আছে আমি তাই করব। অনেকে মনে করেন আমি বেশি করে খরচ দেখাই দিই, এই লোকটাগুলো আমি তো 50 টাকা পাইলাম, দিলাম কতগুলো খরচ দেখাই দিয়ে সে খুশি হয়ে গেলো, কিন্তু ভবিষ্যতে তার এটা অনেক ক্ষতি হতে পারে। আমার যে দেখা তার বেশি ক্ষতি হয়। আর সে যদি বলে যে আমি তো জানি না কিছু, আমার ট্যাক্স পেপারে দেখাই দিছে, ইন দ্যাট কেস আমরা ট্রাবলে। সেই বিষয়টা এখন একজন যারা ট্যাক্স ফাইল করবে জানুয়ারিতে, সেটা শুরু হবে, তো এখন থেকে তাদের কি কি প্রস্তুতি, আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করেন? প্রস্তুতি বলতে তেমন কিছু না, তো যারা জব করে তারা তো W2 পাবে, এটা তো ইনকাম রেকর্ড, যদি কারো ডিরেকশনের জন্য এক্সপেন্সের রেকর্ডগুলো অলওয়েজ রাখা উচিত, যে যে এক্সপেন্সগুলো তারা নিতে পারবে সেগুলো। আর এখানের মধ্যে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, এটা আইটেমাইজ ডিডাকশনে অনেকে দেখা যায় যে কমিউট করে তার বাসার থেকে কাজের জায়গায় যায়, মানে এখান থেকে লং আইল্যান্ড গেল, তার 50 মাইলস এখান থেকে ড্রাইভিং সে যাইতে হয়। এখানে কিন্তু এক্ষেত্রে সে ওই ডিডাকশন মানে এখানে মাইলেজ ডিডাকশন আছে, পার মাইলে 50 সেন্টস করে ডিডাকশন নিতে পারে। যারা জব করে তাদের জন্য না, এটা হলো অনলি যারা কনসালটেন্সি জব করে, তারা নিজে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড, তারা ওটার জন্য ডিরেকশন দেখাইতে পারে। অথবা মনে করেন একটা লোকে সে লং আইল্যান্ডে জব করে, সে ড্রাইভ করে ওখানে গেছে, এখন তার যে এমপ্লয়ার তাকে পাঠাইছে, মনে করেন ম্যানহাটনে পাঠাইছে একটা অফিসের কাজে, পাঠানোর পরে সে নিজের গাড়ি ড্রাইভ করে ওখানে গেছে, কোম্পানি তাকে কোনো টাকা পে করে না, অ্যাজ এ কনভেন্স আর কি।
ওগুলো সে দেখাতে পারবে, অথবা সে $500 খরচ করছে, কোম্পানি তাকে $200 রিইম্বার্স করছে, সে ডিডাকশন দেখা যায় $300। এই জিনিসটা আমাদের ট্যাক্স পেপাররা অনেকেই ভুল করে, দেখা যায় একটু দেখা যাইতেই আছে। যাদেরকে দেখা আমরা যারা ট্যাক্স যারা ফাইল করে তারা মনে করেন যে ট্যাক্স পেপারে দেখা যেত উনি জানিয়ে দেখাইছে, কিন্তু পরে এগুলো অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়। ট্যাক্স পেপারদেরও কি জরিমানা বা বিভিন্ন হ্যাঁ সমস্যার মধ্যে হয়, পড়তে হয়? সমস্যা হয়। তো আমি সবাইকে আহ্বান করবো এই জিনিসটা যেন আমরা যারা ট্যাক্স কাস্টমারদের যেন মিসগাইড না করি, তাহলে কিন্তু তাদের ওভারঅল আমাদের বদনামটা হয়ে যায়। আমরা না বুঝি ডিরেকশন দিই, আর 2 বছর বা তাদের মন খারাপ হয়ে যায়, তখন তারা ইন্টারেস্ট পেনাল্টি সহই ওগুলা পে করতে হয়। এটা আমাদের জন্য খুবই খারাপ। আর যে তারা তারা জানে না, এই জন্য তারা আমাদের কাছে আসে। কিন্তু ট্যাক্স পেপারদের কি তারাও পেনাল্টি দিতে হয়? সেই না, নিয়ম- তাদের কোনো পেনাল্টি হয় না, আনটিল তারা যদি ট্যাক্স পেপারের বিরুদ্ধে কমপ্লেন না করে, IRS এর ট্যাক্স পেপারের কোনো কিছু প্রশ্ন করে না। যদি কাস্টমার বলে যে আমি তো কিছু জানি না, উনি তখন সে প্রশ্নের সম্মুখীন হবে, তখন প্রশ্নের সম্মুখীন হবে, তারও পেনাল্টি হইতে পারে তার পেনাল্টি জেল জরিমানা হতে পারে এরকম। এরকম। আর যারা মাকসুদ ভাই কাগজপত্র যাদের নেই, আনডকুমেন্টেড লোক অনেক আছে আপনি জানেন, তারা কিভাবে ট্যাক্স ফাইল করবে বা তাদের করার প্রয়োজনীয়তা কতটুকু? তাদের করার প্রয়োজনীয়তা অত আসে বলে আমার মনে হয় না। আর অনেকে দেখা যায় যে নন রেসিডেন্স এলিয়েন বলে আর কি, মনে করেন একজন লোক এখানে তার গ্রিন কার্ড আছে হাজব্যান্ডের, আর ওয়াইফ যে কোনোভাবে এখানে চলে আসছে, ওয়াইফের এখন সোয়াসি নাম্বারও নাই, গ্রিন কার্ডও নাই, কিন্তু সে লিগাল এখানে ইন করছে। এখন সে একটা ITN নাম্বার জন্য অ্যাপ্লাই করতে পারে। আইটিএন নাম্বারটা কি? ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন। ওটা দিয়ে সে ওয়াইফ হাজব্যান্ড জয়েন্ট ফাইল করে একটা গ্রেটার ডিডাকশন নিতে পারে। এটা তার ডিপেন্ডেন্ট ছেলে মেয়েদের জন্য নিতে পারে, ওয়াইফের জন্য হাজব্যান্ডের জন্য নিতে পারে, নিলে তারা ট্যাক্স ফাইল করতে পারে। এটা দিয়ে কিন্তু কাজ করার জন্য দেয় না এটা। আর এটা যখন আপনি অ্যাপ্লাই করি তখন এটার সাথে ট্যাক্স ফাইল সহ সাবমিট করতে হয়। আমি ট্যাক্স ফাইল করবো না, শুধু ITN এ অ্যাপ্লাই করতে হয়, IRS তা দেয় না। ট্যাক্স ফাইলের জন্য সেটা দেয়। হ্যাঁ, ট্যাক্স ফাইল সহ এটা সাবমিট করতে হবে, ITN অ্যাপ্লিকেশন প্লাস ট্যাক্স ফাইল। এখন দেখা যায় আগে তো আমরা এগুলো ওই পাসপোর্টের ফটোকপি আমরা নোটারি করে দিতাম, তাহলে IRS ইস্যু করতে, এখন ইস্যু করে না। এখন IRS বলে যে পাসপোর্ট আমরা দেখবো, অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পাঠাইতে হবে, তো রিস্ক হয়েছে। মানুষ অ্যাডভাইস করি যে ঠিক আছে আমরা এটা প্রিপেয়ার করে দিলাম, তুমি অরিজিনাল পাসপোর্ট, তোমার পাসপোর্ট ফটোকপি অ্যাপ্লিকেশন নিয়ে IRS ওরা ভেরিফাই করে রিসিভ করলে তখন এটা হয়ে যায়, তাহলে পাসপোর্টটা পাঠাইতে হয় না। হ্যাসেলটা কমানোর জন্য এটা আমাদের ট্যাক্স পেয়ার অনেকে জানে না কিন্তু, বুঝছেন। আমি ওভারঅল সবাই জানার জন্য, কারণ মানুষের হ্যাসেল যেন কম হয় আর কি, এটা বলতেছি। আর আমার সঙ্গে বেশি জানতে পারি না, আমি যেটুকু জানি এক্সপ্লেন করতেছি। আরেকটা বললেন যে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে যেটা, যারা একজন আছে মনে করেন আনডকুমেন্টেড হিসেবে আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা এটা দিয়ে ট্যাক্স ফাইল করে অনেকেই, গভর্নমেন্ট ট্যাক্স নেওয়া। মনে করেন সে ক্যাশ পেইড এমপ্লয়ি দেখালো বা কোনো বিজনেসে দেখালো, সে যদি সোসাইটি ট্যাক্সটা পে করে, ওটা IRS ওইটা একটা অ্যাকাউন্ট উইথহোল্ড করে রাখি দেয় ওখানে মধ্যে। যখন সে এই নামে গ্রিন কার্ড পাবে সোসাইটি নম্বর, তখন ওই টাকাটা ওখানে ট্রান্সফারে ওখানে যায়। কিন্তু এটা সে বেনিফিট পাবে না গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত। না, কোনো বেনিফিট পাবে না। কিন্তু ওই গ্রিন কার্ডে বা ইমিগ্রেশন স্ট্যাটাসে চেঞ্জ হলে তখন তখন ওই সে টাকাটা ওখান থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এবং ইমিগ্রেশনে তখন যে অ্যাপ্লাই করবে বা ইমিগ্রেশনে যে প্রসেস থাকলে তার ইনকাম ট্যাক্সটা তার সেখানে হেল্পফুল হবে। সে বলবে যে দেখো আমি এখানে ছিলাম, কাজও করছি, ট্যাক্স তো পে করছি, আমি অবলাইজ আইনের প্রতি মানে শ্রদ্ধা প্রদর্শন করলাম যে আমি এখানে ইনকাম করছি ট্যাক্স, তখন এটা প্লাস পয়েন্ট হয় এটা। সেটা আরেকটা বিষয়, আপনি যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের কথা বলছেন, সেটা কি, সেই বিষয়ে যদি বলেন। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমিও অনেক সময় জানতাম না, কিন্তু কাজ করতে যাই এগুলো শিখছি। যেগুলো শিখছি এগুলো মানুষকে অ্যাডভাইস করি আর কি, তো কোনো সাবজেক্ট না কারো যে সোশ্যাল উপরে আমি লেখাপড়া করছি তা না। দেখা যায় যে আমাদের যারা ট্যাক্স পে করে 1 বছরে 4টা পয়েন্টের বেশি হয় না, নো ম্যাটার আপনার ইনকাম যত বেশি হোক। 4টা পয়েন্ট হইতে অ্যাটলিস্ট আপনি অ্যাডজাস্টেড গ্রস ইনকাম 4800 না হলে কোনো পয়েন্ট কাউন্ট হয় না। দেখা যায় কারো ইনকাম ছিল
হয়তো 5,000 10,000 ইনকাম করছে, এখন আমার কাছে আসছে তো একটা ট্যাক্স ফাইল করে দেন, আমি লামসাম দিব, এরকম সমস্যা হয়। দেখা যায় যে আমি ওই জিনিসটা আমি জানি না, আমি বলি, ঠিক আছে আমি 2,000 টাকা ট্যাক্স ফাইল দেখা দিলাম, কিন্তু তাতে তার বেনিফিট হলো না। যে ট্যাক্স ফাইলটা করলো তার কোনো বেনিফিট সোর্সেস অ্যাকাউন্টে কোনো পয়েন্ট যোগ হলো না। একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এই জন্য দেখা যায় যে যখন তার এজ 66 হবে, রিটার্ন এজ, দেখা যায় তার 39 পয়েন্ট হয়েছে, একটা পয়েন্টের জন্য তার ওই পেনশন বেনিফিট পায় না। ইভেন সার্ভাইভার, মনে করেন একটা লোক 39 পয়েন্ট নিয়ে এসে মারাই গেল, তার ওয়াইফের এখানে মানে সার্ভাইভ করার দরকার, সার্ভাইভ করার জন্য কিন্তু পেনশন একটা পার্ট ওয়াইফ পায়। যেহেতু 39 পয়েন্ট, ওয়াইফ ওই টাকাটা পাইতেছে না একটা পয়েন্ট কম থাকার পাওয়ার কারণে। জন্য। এটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিচ্ছি। এরকম লোক একটা লোক মারাই গেছে, মারা গেছে, যখন অ্যাপ্লাই করছে তো তখন ওরা টাকা দিচ্ছে না, আমার কাছে আসছে অ্যাডভাইসের জন্য। তো আমি তাকে বললাম যে দেখেন উনি যেই বছর মারা গেছে উনি কোনো কাজ করছে কিনা অ্যাটলিস্ট, হ্যাঁ। ওরা মানে খোঁজ করে দেখতে সে একটা জব করছে সিকিউরিটিতে, W2 আছে, ওখানে তার ইনকাম ছিল। ওরা জানে না যে ওখানের মধ্যে ওইটা ফাইল করলে উনি পয়েন্টটা পাবে। আমি ওইটা খোঁজ করে আনি, তার ওই পয়েন্ট ওইটা দিয়ে ট্যাক্স ফাইল করছি, করে তার পয়েন্টটা কোয়ালিফাই করার পর তার ওয়াইফ পেনশন বেনিফিট পাইছে, হুইচ ইজ গ্রেট হেল্প। একটা বিধবা মহিলা যে মাসে 300-400-500 টাকা করে পায়, এটা তো বিরাট। বিরাট অবশ্যই। এটা আমরা জানি না, আমরা মানুষ আমাদের কমিউনিটির জন্য কাজ করি, আমাদের কাছে আসে আমাদের হেল্পের জন্য। আমরা যেটা আমরা জানার আগে, করার আগেও জানতে হবে, জানি করা উচিত। অনেকে কিন্তু আন্দাজ এগুলো করে দেয় যে হইলে হলো, না একটা দিয়ে দিল আন্দাজ একটা করে। দিয়ে দিল, তাহলে আমাদের উপকার আছে, ক্ষতির ক্ষতির। পরিমাণ বেশি হলো। এই প্রফেশনগুলা শুধু আমার বিজনেস জন্য হওয়া উচিত না, এটা কমিউনিটি বেসড, মানব সেবা। মানব সেবার জন্য হইতে হবে। এবং মানব সেবার জন্য আমরা স্টাডি করতে হবে, যেহেতু আমরা শুধু একটা কাজ নিয়ে নিই, আমরা সবগুলো কাজ নিয়ে আমরা আসি। আমরা ট্যাক্স ফাইলও করতে হবে, ওইদিকে খেয়াল রাখতে হবে আমার লোকটার কী হেল্প করতে পারি, তার কতগুলো পয়েন্ট আছে বিভিন্নভাবে। এবং অনেকের ওয়াইফের ইনকাম আছে, দেখা যাচ্ছে বেবি সিটিং করে ইনকাম করে, প্রত্যেক বছর করে, যে যেখানে সে $5,000 ইনকাম শো করে, সেও পয়েন্ট পাচ্ছে, এবং সেও তার ওই পয়েন্টগুলো পেনশন পাবে, তখন সেও একটা বেনিফিট পাইতেছে। ওয়াইফের যদি কোনো ইনকাম না থাকে, শুধু হাজব্যান্ডের ইনকাম থাকে, হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ শুধু সার্ভাইভাল বেনিফিটটা পাবে, ইনকাম না থাকলে বা ইনকাম সোশ্যাল। ইনকাম না দিলে সে অ্যাট অল কোনো পেনশনই পাবে না। এগুলো আমরা মানুষকে অ্যাওয়ার করি, তো মানুষ এখন থেকে শুরু করবে, ঠিক আছে কিন্তু ইনকাম তো ওয়াইফ ইনকাম করছে, আমি কিছু ট্যাক্স পে করি, তাহলে তার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি জানলে না করতে পারবো, না জানলে আমি করতেই করবো। তাহলে একজন ট্যাক্স ফাইল কত বছর পর্যন্ত ট্যাক্স ফাইল থাকলে হলে পরে তার ফুল ক্রেডিটটা সে পাবে? অ্যাটলিস্ট 10 years। 10 ইয়ার্স হলে 10 years-এ কমে 4 পয়েন্ট 40 পয়েন্ট হয় না, 4 পয়েন্ট ইচ ইয়ার। 40 পয়েন্ট থাকলে পরে সে ইয়ে পাবে। মিনিমাম কোয়ালিফিকেশন 40 পয়েন্টস। সেটাই। আর পেনশনটা সাধারণত 66 বছরে পেনশন শুরু হয়, এর আগেই পেনশন নেওয়া যায় কিনা? আর্লি এজ কত বছরে সেটা? 62-তে। সেখানে পার্থক্যটা কি? সেটা পার্থক্য সে একটু কম পাবে। কিন্তু তার যদি ক্রেডিট ফুল ক্রেডিট থাকে তাহলে কি হবে? ফুল ক্রেডিট না হলে সে আর্লি পেনশনও পাবে না। ফুল ফুল ক্রেডিট থাকার পরে আর্লি early পেনশনে early যাবে, pension কিন্তু যাবে। সেক্ষেত্রে রেগুলার যে পাওয়ার বিষয় সেখানে আর একটু কম পাবে। কম পাবে। সেটা আবার সে পেনশন নিয়ে এসে আবার কাজও করতে পারে। আর্লি পেনশন নিয়ে। হ্যাঁ, কাজও করলে পেনশন দুইটা পারবে সে। আর ওখানেও যখন কাজ করবে ওখানে আবার ওই ক্রেডিট আরো বাড়বে তার। আর রেগুলার পেনশনে যাওয়ার পরেও সে কাজ করতে পারবে, পারবে, yes। তখন তার পেনশনের পরিমাণটা লিমিট বাড়বে। আছে, মনে করেন about 20,000 বা 14,000 একটা লিমিট আছে, সেই পর্যন্ত করলে তার কোনো ট্যাক্স পে করতে হবে না, এবং তার ক্রেডিটও বাড়বে। এই দেশে প্রচুর লোকে এই পেনশন 75 পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে, পেনশন নিচ্ছে, কাজও করছে। কাজও করছে। আর এখানে কি ডিক্লেয়ার দেওয়ার প্রয়োজন হবে যখন সে তার বয়স 66 হয়ে যাবে? পেনশনে যাওয়ার জন্য সে কি অ্যাপ্লাই করা লাগবে নাকি অটোমেটিক্যালি সে পাবে? অটোমেটিক আসবে না, সেটা কি নিয়ম? অ্যাপ্লাই করতে হবে। এটা অনলাইনে অ্যাপ্লাই করা যায়, পেনশনের অফিসে অ্যাপ্লাই করা যায়, যেটা আমি করি। আমি মানুষকে হেল্প করি, যে আসেন, টাকা পয়সার কোনো প্রশ্ন নাই, আমি আপনার হেল্প করবো। মানে 66 বছর হইলে অ্যাপ্লাই করবে না আগেই করবে সেটা? একটু আগে করতে হবে, 2-1 মাস আগে করলে তখন ওই 66 বছর থেকে সে পাবে। পাবে। আর যদি সে ওই আর্লি পেনশন সেটাও সেটাও অ্যাপ্লাই করতে হবে। আগে কয়েক মাস আগে করা লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হয় পেনশনের জন্য? ওই যে তার সিটিজেনশিপ, এগুলো যখন অ্যাপ্লাই করতে গেলে কিছু লাগে না, কিন্তু ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশন দিলে
ওরা একটা লেটার পাঠায় যে তোমার এই রেকর্ড ডকুমেন্টগুলো পাঠাও ওরা ভেরিফাই করি ওরা লেটার দিয়ে তুমি এত টাকা করে পাবে এবং ওইটা ডাইরেক্ট সে চেকও নিতে পারে তার অ্যাকাউন্টে জমা করতে পারে এটাই করতে পারে গ্রিন কার্ড যাদের, তারা গ্রিন কার্ডধারীরা সাধারণত পেনশন কি পায়? পায় গ্রিন কার্ড দিয়ে পায়। তারাও পায়। এটা কি কোনো তারতম্য আছে নাকি? অ্যাকচুয়ালি আমি পুরা ক্লিয়ার না এখন, আমি সব কিছু বলতে পারবো না, তবে পায় গ্রিন কার্ড দিয়ে কোয়ালিফাই গ্রিন কার্ডধারীরাও পায়। পায়। আর যারা সিটিজেনশিপ, পেনশন মিনস এসএসআই বেনিফিটটা তার নেই আর কি, লো ইনকাম। সোশ্যাল সিকিউরিটি, সেটা কি সে যদি ধরেন একজন বাংলাদেশি, সে বাংলাদেশে অবস্থান করে, সে কি সেক্ষেত্রে তার পেনশন টাকাটা বাংলাদেশ থেকে পাওয়ার সুযোগ রয়েছে? না না, এখান থেকে ওখান থেকে পাওয়ার সুযোগ নাই, তো এই সুযোগ এগুলো মানুষের এখানে এসে সে নিতে হবে? নেয় বা বাংলাদেশে তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার না, কোনো? না, এখান থেকে নিতে হয়, এখানে অ্যাকাউন্টে জমা হয়, জমা হলে আপনি যে কোনো জায়গা থেকে টাকা করে দিতে পারেন, টাকাটা। আত্মীয় উঠে পাঠাই দিল, এগুলো আর কি। সেই সুযোগটা রয়েছে। তো পেনশনের যে পরিমাণটা কোনো ধারণা আছে কিনা, যে আপনার 40 পয়েন্ট একজনের হলো, সে কি পরিমাণ পেতে পারে, এরকম কোনো এটা ওরা একটা রুল? 40 পয়েন্টের মধ্যে তো দেখা যায় যে কারো যারা যত বেশি পে করবে সোসাইটি ট্যাক্স পেনশন তত বেশি, ওটা যার যত বেশি হবে সেইভাবে। আর যত বেশি টাকা জমা আছে তাই সে বেশি পেনশন পাবে, বুঝছেন। আর যা কম হইলেও মিনিমাম আর কি, মিনিমাম মধ্যেও দেখা যায় যে 500-600 এরকম অনেকে পাইতেছে। আমাদের লোকজন তো অনেকে ট্যাক্স ফাইল করে, কম করে বা কম ইনকাম, আমাদের কমিটি ইনকাম আগে তো আমরা যখন ট্যাক্স ফাইল করছি 20-22 হাজার উপরে ইনকাম আমরা পাইতাম না, ম্যাক্সিমাম এটাই ছিল। এখন ইনকাম অনেক হাই হয়েছে, অনেকের ইনকাম বাড়ছে। 80,000-90,000 অনেকের আছে। তো আমাদের কমিউনিটি এখন মানে ভালোর দিকে আছে। বিগিনিং শুরু করেছি তখন ইনকাম খুবই লো ইনকাম ছিল, লো প্রোফাইল ছিল, এখন হইতেছে সেটাই। ভালো। আর ট্যাক্স ফাইল করার সময় কি কি বিষয়গুলোর উপরে বেশি নজর দেওয়া দরকার, এই বিষয়টা যদি বলেন, যারা ভবিষ্যতে ট্যাক্স ফাইলের সময় আসছে তারা কোন কোন বিষয়টার উপরে তারা গুরুত্ব দিবে? এটা কিন্তু আমরা যখন ট্যাক্স ফাইল করি আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে বুঝাই দেওয়া উচিত, আপনার ইনকামের জন্য এই ইনকামের জন্য এত পাইছেন, এত খরচ হয়েছে, এত ডিডাকশন পাইছেন, আপনার ট্যাক্সেবল ইনকাম এত, আপনার চাইল্ডের ক্রেডিট এত পাইছেন, এগুলো তাদেরকে সম্পূর্ণ বুঝাই দেওয়া উচিত। দেখা যায় ট্যাক্স ফাইল করে গেছে, আসছেন একটা সাইন করেন চলে যান, এটা উচিত না। দেখা যায় ওখানে অনেক ভুল থাকে যায়, বুঝছেন। এই ভুলগুলোর জন্য তো কিন্তু ওরাই মানে সাফার হয়। আমি এমনও দেখছি একটা লোকের ট্যাক্স ফাইল করছে, তার 2টা চিলড্রেন, তার ট্যাক্স ফাইল, তারা একটা চিলড্রেনের কোনো ক্রেডিট দেয় নেই, সে নতুন দেশে আসছে, বুঝছেন। নতুন আসার পরে সে তো মনে করে আরেকজনের রেফারেন্স দিয়েছে, অমুক ভাইয়ের কাছে যাও, সে ট্যাক্স ফাইল করে দিবে, সে তো অজ্ঞ এখানে, আরে যা দিছে তাইলে চলে গেছে, সে জানে না সে তার ক্রেডিট কম পাইছে। সে যখন আমার কাছে নেক্সট ইয়ার আসছে তখন আমি বললাম আপনি আগের বছর ট্যাক্স ফাইলটা নিয়ে আসেন। তখন আমি দেখলাম যে ওখানের মধ্যে তার 2টা কোয়ালিফাইড চিলড্রেন আছে, কিন্তু যে ট্যাক্স ফাইল করছে সে একজনের ক্রেডিট দিছে, আরেকজনটা দেয়নি। দেয়নি। তাতে এখানে তার অ্যাবাউট $2,000 সে লস করছে। দেন অ্যান্ড দেয়ার আমি তাকে বললাম আপনি এটা আমি অ্যামেন্ডমেন্ট ফাইল করবো, অ্যামেন্ডমেন্ট ফাইল করে দিছে এবং সে টাকাও পাইছে। পরে পাইছে। আনটিল 3 ইয়ার্স যে কোনো ক্রেডিট আপনার ক্লেম করলে তারা দিবে, 3 বছর শেষ হয়ে গেলে আপনার পাইবেন না, ল্যাপস হয়ে গেছে, উইদিন দ্য লিমিটের ভিতরে ছিল। আমি এরকম প্রচুর লোকের আমি টাকা আনিয়ে দিয়েছি, যে আসে ঠিকমতো ক্রেডিটগুলো দেয় নাই, এগুলো আমি আবার ক্লেম করি মানুষকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমার এটা লিগাল পাও না, তোমরা যে ট্যাক্স ফাইল করছে সে খেয়াল করে না, ভুল করছে বা নেগলেক্ট করছে, দ্যাট মিনস আমি তো তাকে দিব না, এটা তো লিগাল পাও না। নতুন যারা আসেন তাদের কয় মাসের অবস্থান করলে পরে ট্যাক্স ফাইলের করতে করা এবং যারা আছে এদের ক্রেডিটটা নিয়ম পাবে? হলো চাইল্ড ক্রেডিটের জন্য মোর দ্যান 6 মান্থ না হলে চাইল্ড ক্রেডিট, চাইল্ড আর্ন ইনকাম ক্রেডিটটা পাবে না। এখানে অনেক কিছু আছে, দেখা যাচ্ছে অনেকে এগুলো এক্সপ্লেইন করে না। আপনি আসছেন নভেম্বর মাসে, আপনার ট্যাক্স ফাইল করতে দেখা যায়, ঠিক আছে ওখানে ঘর আছে, নাম্বার অফ মান্থস ইউ লিভড ইন ইউনাইটেড স্টেটস, ওখানে যদি আপনি 5 দেন তাও ক্রেডিট দেবে না, 6 দিলে দেবে না, 7 দিলে 7 দিলে ক্রেডিটটা অ্যালাউ হবে। এগুলো দেখা যাচ্ছে তারা আন্দাজে একটা 7 দিয়ে বসাই দিয়ে ওদের ক্রেডিটটা দিয়ে দিল। এটা যে নিচে তার জন্য করতে, যে দিছে তার জন্য করতে। মনে করেন একটা সে 3 মাস ছিল এখানে, সে সিটিজেন ইন্টারভিউ গেল, সে দেখা যাচ্ছে ফুল রেসিডেন্সে ক্রেডিট দিচ্ছে, অথচ সে 3 মাস ছিল এখানে।
তাহলে এটা ডিসক্রেডিট হয়ে গেল। এটা যদি ইমিগ্রেশন অফিসার এগুলো জানে তাহলে সে বলবে দেখো সে 80 আমেরিকাতে এসে মানে ইরেগুলার ক্রেডিট নিচ্ছে। সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন হ্যাঁ, দেখা দেবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি অনেক ফিরেই দিই যে আপনি আসছেন 3 মাসে, আমি আপনার এই ট্যাক্স ফাইলকে টাকা দিতে পারবো না, আপনি নেক্সট ইয়ারে আসেন। কিন্তু আমি ফিরে দিলে কি 12 জনে যাই গেলে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। এটার ফল কি হবে এটা তো মানে যে নিচ্ছে সে টাকা পাচ্ছে সে নিয়ে নিচ্ছে, যে ইলিগাল টাকা নিচ্ছে সে তো আর জানে না। এটা আমরা ট্যাক্স পেপার আর রেসপন্সিবল, ওয়াই ইউ শুড গিভ দেম দ্য ইলিগাল থিং। সেটাই। এখন ট্যাক্স ফাইলের সময় বললেন যে জানুয়ারি থেকে শুরু হবে, সেটা এপ্রিল পর্যন্ত চলে। এর আগে এই সময়টা আপনারা যারা ট্যাক্স প্রিপারার তাদের এই সময় আপনাদের মেইনলি কিসের উপর আপনারা সময় দেন? কারণ আপনি এখন আমরা রিয়েল এস্টেট ব্রোকার, ইমিগ্রেশনও কিছু কাজ করেন, কিন্তু ট্যাক্সের এখন আনুষঙ্গিক কোনো কাজ এই মুহূর্তে আপনারা করছেন কিনা? আনুষ্ঠানিক কাজ আছে। এখন আমরা যে এই যে আমাদের নিউ ইয়র্ক স্টেটে রুল করছে যে আমরা কন্টিনিউইং এডুকেশন করতে হবে, এটা করতে হবে। প্লাস এখন নতুন প্রত্যেক বছরের ট্যাক্সের একটা নিউ আপডেট থাকে, বিভিন্ন রুল চেঞ্জ হয়, এগুলো মাস্ট যারা ট্যাক্স প্রিপেয়ার করে তাদেরকে পড়তে হবে, দেখতে হবে। এখনো পরীক্ষায় কোনো পরীক্ষা নেই, কোনো পরীক্ষা নেই। একটা পরীক্ষার সিস্টেম হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে, ওই যে কোর্টে কেস করছে, কেস করার পরে এটা তারা আইআরএস হারিয়ে গেছে ওখানে মধ্যে। সেই পরীক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু পরে আর কার্যকর হয় নাই। কিন্তু এখন তাদের এই যে কোর্স গুলাতে বিভিন্ন আপডেট গুলো কিভাবে জানবে? তাদেরকে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে জেনে নেবে, অথবা এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক না, অ্যাটেন্ড করলে উপকার, অনেকেই করে। ওয়ার্কশপে যেগুলো আইআরএস ওয়েবসাইটে এগুলো লেখা আছে, এই বছর কোন কোন ডিরেকশন বাড়ছে, কোন কমছে। এগুলো কখন আপডেটটা কখন হয়? এটা ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট উইক থেকে মানে নতুন রুল রেগুলেশন কি হয় সেগুলা জানানো হবে। ওই 15 দিনের ভিতরে সবকিছু আপডেটটা আসে। আপডেট ফাইনাল করি তারা, তারপর ওই ট্যাক্স ফাইলটা শুরু করে আর কি। সেটাই। মাকসুদ ভাই, এই আপনি তো অভিজ্ঞ, অনেক দিন যাবত ট্যাক্স ফাইল করেন, এই যে সমস্যাগুলোর কথা বলে র্যান্ডম অডিট হয়, এই বছরে আপনার যদি এমন কোনো ক্লায়েন্টের এরকম কোনো কিছু বা অন্য জায়গা থেকে আপনার এখানে এরকম কোনো সমস্যা নিয়ে কোনো ক্লায়েন্ট আসছে কিনা? আমার আইআরএস এর সাথে কোনো আমার অডিট নেই গত কয়েক বছর। আমি বা অন্য কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে এরকম কোনো আসছে, এরকম যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, তাহলে অ্যাওয়ারনেসের জন্য, নাম না বলে, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল? সমস্যা এগুলো যে আমি যেটা বললাম যে আইটেমে ডিডাকশন করে, মানুষের মাইলেজ ডিডাকশন দেয়, যেটা যেটা লিগাল সেটা না, যে ইলিগালি ডিডাকশন দিয়ে তাকে খুশি করে দেয়। যে কমিউট করে, যে সে একটা জব করে, সে এখান থেকে 20 মিনিট 50 মিনিট কমিউট করলো, মাইলেজ ডিডাকশন দেয় অ্যাজ এন এমপ্লয়ি, সেটা ইজ নট লিগাল। অনলি যারাই পাবে যারা কনসাল্টিং কাজ করে এবং এমপ্লয়ি রিলেটেড, মানে এক জব থেকে মনে করেন সে একটা জব প্লেস থেকে আরেকটা জব কোম্পানি ডিউটিতে যখন পাঠায়, ওই গ্যাপটুকু, এবং ওই গ্যাপটুকুর মধ্যে যদি কোম্পানি তাকে রিইম্বার্স করে, যে যা খরচ তার থেকে কম হলে ব্যালেন্সটুকু সে দেখাতে পারবে। এই জিনিসটা অনেকেই জানে না এবং এটার জন্য অনেকেই মানে ফেস করতেছে। অডিট চলে আসলে তারা অনেক ব্যস্ত হয়ে যায়, কেন অডিট হইলে, কেন অডিট হইলে। আমরা এগুলো অ্যাওয়ারনেস করা উচিত। এখন কি ধরনের সমস্যার মধ্যে এরকম দুইটা যদি বলেন, যে যেটা বললেন স্পেসিফিক কি সমস্যার কারণে অডিটটা আসছে? মনে করেন গিফট অ্যান্ড ডোনেশন, আমি দেখা যায় যে আমি $30,000 ইনকাম করছি, যা ট্যাক্স পেপার দেখা যাচ্ছে $5,000 ডোনেশন দিছে। ডোনেশনের রুল আছে, আপনি টোটাল ইনকামের 2% বেশি ডোনেশন দেখাতে পারবেন না। মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে সে $30,000 ইনকাম, মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে, বুয়াদ খরচ দেখা যাচ্ছে যে $5,000 মেডিকেল এক্সপেন্স শুরু করে দিয়েছে। এগুলো তো আইআরএস চোখে লাগে। কিন্তু তার সেখানে ইন্স্যুরেন্স, মেডিকেড ছিল কিনা? মেডিকেট ছিল কিনা এটাও হয়তো যে দিছে সে জানে না। তার দরকার তার কিছু এক্সপেন্স দেখাই দিয়ে, কিন্তু মেডিকেট থাকতে তো সেখানে এক্সপেন্সটা তো দেখাইতে পারে না, দেখাইতে পারে না, সে তো ফ্রি মেডিকেল পাচ্ছে। কিন্তু ও তার উদ্দেশ্য হলো তাকে যারা যে ট্যাক্স পে করে তার যে ট্যাক্স যেগুলো পে করছে এগুলো সব আনি দেওয়া, বেশি একটা বড় চেক দেওয়া, তখন বলবো যে অমুক সাহেব তো ভালোই ট্যাক্স ফাইল করছে, আমাকে এত বড় চেক আনি দিচ্ছে, খুশি হয়ে যাওয়া। কিন্তু যখন অডিট আসে তখন তো মনে করেন আমি এটা নিলাম কেন, তখন ওখানে পেনাল্টি, ইন্টারেস্ট সহ সবগুলো আবার পে করতে হয়। অডিট আসে 2 বছর 3 বছর পরে অডিট আসে, তখন যারা যা নিয়ে তার থেকে অনেক বেশি পে করতে হয়।
ও ট্যাক্স ফাইল হ্যাঁ করার 2-3 বছর পরে হ্যাঁ, অডিট হ্যাঁ, হয় সাধারণত। audit মানে হয়। যখন ট্যাক্স ফাইল ইয়ারটা শেষ হয়ে গেল, হ্যাঁ এমনি সাধারণত কয়েকদিন পরও আসতে পারে না বা কয়েকদিন পরে আসে না, অডিটটা পরে হয়। সাধারণত হ্যাঁ 2-3 আমি বছর এই যে পরে। মনে করেন এই 2014 ট্যাক্স ফাইলটা 2015 দিকে আসবে যাই, বুঝছেন? কারণ ওরা তো ওগুলো সবগুলো প্রসেস করে ম্যাচ করে, তখন আবার ওগুলা আনইউজুয়াল এক্সপেন্স ওখানের মধ্যে হয়তো কোনো তাদের র্যান্ডম সেই ইয়ে আসতে পারে। র্যান্ডম অথবা রেড লাইট দেখা দিয়েছে এর মধ্যে, ওগুলো ধরে আর কি। আনইউজুয়াল এক্সপেন্স শো করলে ওগুলো তারা সেটাই। ধরে আর কি। তো মাকসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বিষয় জানলাম। আপনাদেরকে। মিলিয়ন টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করি। আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ, যারা পর্দার পিছনে কাজ করছে ওদেরকে ধন্যবাদ। আর সবাইকে ট্যাক্স ফাইলিংয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ইয়ার উই আর রেডি। সবাইকে বলবো যে যেন অন্তত ট্যাক্স ফাইলটা নেওয়ার আগে নিজে বুঝি না যে আমার জন্য কী করা হয়েছে, আমার কয়টা চিলড্রেন ছিল, কয়টা দেখাইছে, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বললো, তাহলে সে ক্রেডিটটা লুজ করতেছে, অন্যভাবে ট্যাক্স ফাইলটা যেন নিয়ে না যায়। হ্যাঁ, এটা সবার প্রতি আমরা যারা বিশেষ করে নতুন আসে তাদেরকে অভিজ্ঞ ট্যাক্স পেপারের কাছে যাওয়া উচিত, এটা আমি বলতেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলিনিয়ামের সঙ্গে থাকুন।